নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য যে খবরটি নিয়ে এসেছি তা কেবল একটি খবর নয়, বরং একটি ভূমিকম্প। এমন একটি ভূমিকম্প যা ওয়াশিংটনের শক্তিকে নাড়িয়ে দিয়েছে, বেজিংকে হতবাক করেছে, আর মস্কোকে শক্তিশালী করেছে এবং বিশ্বের প্রতিটি প্রধান থিঙ্ক ট্যাঙ্ককে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। বন্ধুরা, এটি ভারতের গল্প, যে ভারত একসময় বিশ্ব অর্থনীতিতে প্রান্তিক ছিল এবং আজ আমেরিকার মতো পরাশক্তিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে। একবার ভাবুন, যে দেশকে একসময় IMF এবং বিশ্ব ব্যাংকের শর্তের কাছে মাথা নত করতে হয়েছিল, সেই একই দেশ আজ আমেরিকার সাথে সরাসরি প্রতিযোগিতা করছে। হ্যাঁ বন্ধুরা, ভারত আমেরিকার সাথে তার বাণিজ্য 50% কমানোর ইঙ্গিত দিয়েছে। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটি আজকের সবচেয়ে বড় ব্রেকিং স্টোরি এবং বিশ্বাস করুন, এই গল্পটি আপনাকে অবাক করবে। তবে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই ধরনের বিস্ফোরক খবর এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রথমে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা শুরু হয়েছিল 2025-এর জানুয়ারিতে, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন এবং এবার তিনি আমেরিকা ফার্স্ট নীতিকে আরও আক্রমণাত্মক করে তুলেছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে ট্রাম্প রাশিয়া ভেঙে ফেলার ঘোষণা দিয়েছিলেন এবং এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। তবে তার আসল লক্ষ্য কেবল রাশিয়া ছিল না, আসল চাপ সেই দেশগুলির উপর ছিল যারা রাশিয়ার সাথে ব্যবসা করেছিল। এবং বন্ধুরা, এই তালিকায় সবচেয়ে বড় নাম ছিল ভারত। ভারত রাশিয়া থেকে আসা সস্তা অপরিশোধিত তেল দিয়ে তার জ্বালানি চাহিদার প্রায় 40% পূরণ করে। 2024 সালের পরিসংখ্যান দেখায় যে ভারত রাশিয়া থেকে প্রতিদিন 1.8 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছিল, তাও 15 থেকে 20% সস্তা দামে। এই সস্তা তেল ভারতকে 2022 থেকে 2024 সাল পর্যন্ত $17 বিলিয়ন সাশ্রয় করতে সাহায্য করেছিল। এই অর্থই ভারতের অর্থনীতিকে সচল রেখেছিল। অথচ এই তেল ছিল ভারতের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু ট্রাম্প কিভাবে এটি সহ্য করতে পারে? তিনি ভারতের উপর সরাসরি চাপ সৃষ্টি করেন। 2025 সালের মার্চ মাসে আমেরিকা ভারতীয় রপ্তানির উপর 25% শুল্ক আরোপ করে এবং ভারত যখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তখন ট্রাম্প খেলাটিকে আরও বিপজ্জনক করে তোলে। তিনি শুল্ক 50% পর্যন্ত বৃদ্ধি করেন এবং অতিরিক্ত 25% জরিমানা আরোপের হুমকিও দেন। বন্ধুরা, এটি ছিল বিশ্বের যে কোনো দেশের উপর আরোপিত সবচেয়ে বড় শুল্ক। এবার ভারতের কথা ভাবুন। $87.5 বিলিয়ন রপ্তানির 55% অর্থাৎ প্রায় $48 বিলিয়ন এই শুল্কের কবলে পড়ে। বস্ত্র ও গহনা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা ভারতের অর্থনীতি এবং কর্মসংস্থানের প্রাণ। কলকাতার গহনা রপ্তানিকারকরা, যারা প্রতি বছর $2 বিলিয়ন বেশি আমেরিকায় পণ্য পাঠাতেন, তারা এখন 70% ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এই শুল্কের ফলে ভারতের জিডিপি 0.3 থেকে 0.5% হ্রাস পেতে পারে এবং রপ্তানি $37 বিলিয়ন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে। রুপির অবস্থাও খারাপ হয়ে যায়। 2025 সালের তৃতীয় প্রান্তিকে ডলার প্রতি রুপির দাম 3% কমে $84.05 দাঁড়িয়েছে। বন্ধুরা, এটি ছিল অর্থনৈতিক সংকটের লক্ষণ। কিন্তু মনে রাখবেন, ভারত নীরবে তা সহ্য করেনি, বরং এবার ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা চাপের মুখে মাথা নত করব না। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘে স্পষ্টভাবে বলেছেন, ভারত তার জ্বালানি, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখে না। বন্ধুরা, ভারত 3টি স্তরে তার কৌশল তৈরি করেছে। প্রথমত, দেশীয় অর্থনীতিকে বাঁচাতে সরকার তাৎক্ষণিকভাবে জিএসটি কমিয়েছে। প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি 5% এবং কিছু পণ্যের উপর 18% কমিয়ে আনা হয়েছে। এর ফলে দেশীয় ব্যবহার 12% বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানিকারকরা স্বস্তি পেয়েছেন। টেক্সটাইল, MSME যারা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছিল, এখন স্থানীয় চাহিদা 20% লোকসান কমাতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, ভারত তার বাণিজ্য বৈচিত্র্যকরণ শুরু করেছে। 2025 সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাথে একটি FTA স্বাক্ষরিত হয়েছিল, যা টেক্সটাইল এবং গহনা রপ্তানিকারকদের জন্য একটি নতুন বাজার সরবরাহ করেছিল। সংযুক্ত আরব আমিরাত থেকে অতিরিক্ত $4 বিলিয়ন বিনিয়োগ এসেছিল। আফ্রিকান দেশ নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাথে খনিজ এবং কৃষি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং তৃতীয়ত,
ভারত ইউরোপের সাথে $5 বিলিয়ন প্রযুক্তিগত অংশীদারিত্বে প্রবেশ করেছিল, যার মধ্যে সেমিকন্ডাক্টর এবং গ্রিন এনার্জি অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ বন্ধুরা, এটা স্পষ্ট ছিল যে ভারত দীর্ঘদিন ধরেই আমেরিকার উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিল। কিন্তু এখন আসল ধাক্কাটায় আসা যাক। 2025 সালের আগস্টে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে যা ঘটেছিল তা ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছিল। ব্রিক্সের 18টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং সাথে বাংলাদেশ একসাথে 126টি প্রস্তাব পাশ করে। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক প্রস্তাব ছিল স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সিস্টেম সম্প্রসারণ। চীন বলেছে যে আমেরিকার নীতি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা বলছেন যে আমরা অপমান সহ্য করব না। ভারত এখানে তার সবচেয়ে বড় চালাকি দেখিয়েছে। প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে কোনো ফ্রন্ট খোলেনি বা চীনের শিবিরে পুরোপুরি যোগ দেয়নি, বরং তারা ব্রিক্সকে ভারসাম্য রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। ভারত এবং রাশিয়া 2024 সালে স্থানীয় মুদ্রায় কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। ভারত চীন বাণিজ্যের 30% এখন রুপি এবং ইউয়ানে হচ্ছে। এর অর্থ ডলারের আধিপত্য ভেঙে যাচ্ছে এবং ভারত এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, চীনের ভূমিকা কি ছিল? বন্ধুরা, চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, কিন্তু ভারত স্পষ্টভাবে বলেছে যে আমরা চীনা পণ্যের বন্যায় ভারতীয় শিল্পকে ডুবিয়ে দেব না। ভারত স্পষ্টভাবে RCEP-তে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং এই পদক্ষেপই লাভা এবং মাইক্রোম্যাক্সের মতো ভারতীয় মোবাইল ব্র্যান্ডগুলিকে 15% বাজার ভাগ ফিরিয়ে দিয়েছে। আমেরিকান মিডিয়া এটিকে ভারতের বিদ্রোহ বলে অভিহিত করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এই প্রথমবারের মতো কোনো উদীয়মান শক্তি আমেরিকান বাণিজ্য ব্যবস্থাকে এত বড় চ্যালেঞ্জ জানালো। থিঙ্ক ট্যাঙ্করা বলতে শুরু করলো যে ভারত বিশ্বের প্রশিক্ষণের নিয়মই বদলে দিয়েছে। এখন বন্ধুরা, এটাই আসল মোড়। ভারত কেবল অর্থনৈতিক উত্তর দেয়নি, বরং বিশ্বকে রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাও দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এশীয় শীর্ষ সম্মেলনে পুতিন এবং শি জিনপিং এর সাথে দেখা করেছিলেন, কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে ভারত কোনো গোষ্ঠীর সাথে আবদ্ধ নয়। ভারত কোয়াডেও সক্রিয় ছিল, অর্থাৎ এটি আমেরিকাকে সম্পূর্ণরূপে পরাজিত বা ক্ষুব্ধ করেনি, বরং চীনের ফাঁদেও পড়েনি। এটিকেই বলা হয় ভারতের বহু সংলগ্ন নীতি। এটিকেই বলা হয় ভারতের বহু পরিকল্পিত নীতি। এমন একটি নীতি যা ভারতকে একটি স্বাধীন মেরুতে পরিণত করেছে। বন্ধুরা, এখন একবার ভাবুন, ভারত যদি আমেরিকার মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে, তবে অন্যান্য দেশ কেন পারবে না? ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভারতের কাছ থেকে শিখছে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপ কি সত্যি বিশ্বের মানচিত্র বদলে দেবে? ডলারের আধিপত্য কি ভেঙে যাবে? এশিয়া কি 21শ শতাব্দীর আসল শক্তির কেন্দ্র হয়ে উঠবে? বন্ধুরা, আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।